আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আর দেখতে দেখতে 2023 সাল কিন্তু চলে গেল। 2024 সালে আমরা কিন্তু পদার্পণ করলাম। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আশা করি তোমরা সবাই একটা ভালো রেজাল্টের দিকে কিন্তু আশা করে আছো। এবং যারা ভালো করে পড়াশোনা করছো এবং যাদের টেস্ট পরীক্ষা কিন্তু খুবই খারাপ হয়েছে, তারা একটা কথা মাথায় রাখবে, এখনও তোমাদের কাছে কিন্তু 1 মাস টাইম আছে। আর 1 মাস টাইমের মধ্যে তোমরা যদি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা পাবে এবং পেয়ে গেছো, তারা যদি ভালো করে 8টা থেকে 10টা সেট করো, তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কোনখান থেকে কীরকম কোশ্চেন হবে। সেখান থেকেই কিন্তু তোমরা মোটামুটি রেজাল্ট করতে পারবে। ভালো না হলেও কিন্তু মোটামুটি করতে পারবে, যেটা তোমরা আশা করোনি সেরকম একটা রেজাল্ট কিন্তু এখনও করতে পারো। তাই অবশ্যই এই ফেথটা রেখে, এই বিশ্বাসটা রেখে তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আশা রাখি সবারই কিন্তু 2024 সালটা ভালো কাটবে। চলো দেরি না করে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। আর অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে। আমি দেখলাম একটা জিনিস, টেস্ট পরের সমস্ত সমস্ত সাবজেক্ট থেকে কিছু কিছু নির্দিষ্ট জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন করা হয়েছে। নির্দিষ্ট জায়গাগুলো থেকেই কোশ্চেন করা হয়েছে। কোথাও কোথাও জিজ্ঞেস করা হচ্ছে কি উদ্যোগে হয়েছিল, কেন প্রতিষ্ঠিত হয়েছিল, কারা প্রতিষ্ঠা করেছিল, এই ধরনের কোশ্চেনগুলো। তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোর উপর ভালো করে মন দিয়ে ফোকাস করো এবং তোমাদের টেস্ট পরে 8টা থেকে 10টা সেট করলেই কিন্তু তোমরা ওর মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, দেখো, পরিবেশের ইতিহাস পাঠ গুরুত্বপূর্ণ কেন? এই কোশ্চেনটা আমরা আগের সেটেও কিন্তু দেখেছি, তাই এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলি কী কী? 1 নম্বর হচ্ছে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব। পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়। 2 নম্বর কিনা পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা। ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। 2 নম্বর কী বলছে না, নিম্নবর্গের ইতিহাস চর্চায় বলতে কী বোঝো? না, নিম্নবর্গের ইতিহাস চর্চা সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত, সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষদের ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণাম বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন। এদের মধ্যে হলেন রণজিৎ গুহ, শাহিদ আমিন, জর্জ রুদে, গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর কিন্তু ঐতিহাসিক। ইতিহাস চর্চার এই নতুন ধারাকে কিন্তু বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। এই কোশ্চেনটাও কিন্তু রিপিট হচ্ছে। 3 নম্বর কোশ্চেন, এটা বহুবার রিপিট হচ্ছে, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। না, এই কোশ্চেনটা নয়, এই কোশ্চেনটা যদিও ফার্স্ট বার। সাময়িক পত্র ও সংবাদপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার পাশাপাশি দৈনন্দিন বা সাপ্তাহিক ঘটনাবলীর নির্ভরযোগ্য তথ্য সরবরাহের ক্ষেত্রে সাময়িকপত্র ও সংবাদপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক ভারত সম্পর্কে সাময়িক পত্র ও সংবাদপত্র গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন কি না, প্রকাশনার সময়কাল। সাময়িকপত্র প্রকাশনার একটি নির্দিষ্ট সময় থাকে, এটি কখনো সাপ্তাহিক বা কখনো মাসিকভাবে প্রকাশিত হয়। যেহেতু সংবাদপত্র দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে, তাই এটি প্রতিদিন প্রকাশিত হয়। বিষয়গত পার্থক্য কিনা, সংবাদপত্রগুলি থেকে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, সমাজের বিভিন্ন দিকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাই। সেখানে প্রতিটি বিষয়ের গুরুত্ব থাকে, কিন্তু নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সাময়িকপত্র প্রকাশিত হয়। 4 নম্বর কোশ্চেন, দেখো, সহমরণ ও অনুমরণ বলতে কী বোঝায়? না, সতীদাহ প্রথা মূলত 2 ধরনের, সহমরণ ও অনুমরণ। স্বামীর চিতায় অগ্নিদগ্ধ হওয়া ও মৃত্যুবরণ করার অর্থ হলো সহমরণ। অনুমরণ কিনা স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে মৃত্যুবরণ কিংবা স্বামীর মৃত্যুর পরই স্বেচ্ছায় মৃত্যুবরণ হলো কিন্তু অনুমরণ। 5 নম্বর কোশ্চেন, রানী শিরোমণি স্মরণীয় কেন? না, তিনি মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি মেদিনীপুরের কৃষকদের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ছিলেন এবং কর দিতে অস্বীকার করেছিলেন, তাই তাকে মেদিনীপুরে রানী লক্ষ্মীবাঈ নামেও কিন্তু পরিচিত তিনি। 6 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? না, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, খ্রিস্টান ধর্মের প্রচারক হলেও এই মিশনারিদের নীল বিদ্রোহের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কি ভূমিকা সেটা দেখো। খ্রিস্টান মিশনারিরা এই বিদ্রোহী প্রথম বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন
এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইংল্যান্ডের চার্চ মিশনারি সোসাইটির 3 জন সদস্য, জার্মান মিশনারি বমভাইটস, ফ্রেডারিক রুসুর, জেজি লিংকে এবং সর্বোপরি জেমস লংয়ের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। 7 নম্বর কোশ্চেন, 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত সভা সমিতির দুটি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার দেখো না, 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং রাজনৈতিক চেতনা বৃদ্ধির ফলশ্রুতি হিসেবে প্রেসিডেন্সি শহরগুলিতে বহু সভা সমিতি গড়ে ওঠে। সভা সমিতিগুলির বৈশিষ্ট্য কিনা 1 নম্বর হচ্ছে সভা সমিতিগুলির সদস্যদের মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি। 2 নম্বর কি বলছে না, ইংরেজ সরকারের শাসন, কর, শোষণ ও বৈষম্য মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে। সভা সমিতিগুলি তখন গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে, জনস্বার্থের কথা ভাবতে শুরু করে। 3 নম্বর দেখো না, 19 শতকে সর্বপ্রথম বাংলায় এই সভা সমিতিগুলি গড়ে ওঠে। সেখান থেকে ভারতের অন্যান্য প্রদেশেও অনুরূপ গঠনের জন্ম হয় ইত্যাদি। আর একটা কথা, যাদের কিন্তু টেস্ট এক্সাম খারাপ হয়েছে অবশ্যই তারা চিন্তা করো না, এখনও 1 মাস টাইম আছে। 30 দিন মানে ভালো করে তুমি যদি টেস্ট পেপারগুলো পড়ো, বারবার বলছি টেস্ট পেপারগুলো কিন্তু ভালো করে দেখলে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হয়ে যাবে। আর পর্ষদের টেস্ট পেপারটা তো ভালো করে একদম 8টা থেকে 10টা সেট ভালো করে যা আছে করে যাবে, ওইখান থেকে করলেই কিন্তু ভালো রেজাল্ট হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আর যাদের ভালো রেজাল্ট হচ্ছে তারা অবশ্যই রিভিশনের দিকে ভালো করে ধ্যান দাও, আর বিশেষ করে টেক্সট বই কিন্তু ভালো করে পড়ো। টেক্সট বই হচ্ছে কি, তোমাদের এক্সামের কিটাই কিন্তু টেক্সট বুক, তাই টেক্সট বুকটা ভালো করে পড়ো, দেখবে ভালো রেজাল্ট হতে বাধ্য। পড়লে কেন রেজাল্ট হবে না, রেজাল্ট হতেই বাধ্য। রেজাল্ট হবে পড়ার উপরই রেজাল্ট হবে। এটা ওটা মেটেরিয়ালস ঘেটে কিছু কাজ নেই, এখান থেকে এটা দেখছো, ওখান থেকে ওটা দেখছো, দেখে কিছু কাজ নেই। টপিক ধরো, টপিক ওয়াইজ পড়ো। এই টেস্ট পেপার পেয়ে গেছো, দেখবে নির্দিষ্ট কিছু জায়গাগুলোই ফোকাস করছে, সেই জায়গাগুলো ধরো, যা আছে পড়ে না, তাহলেই ভালো রেজাল্ট হবে। 8 নম্বর দেখো, ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী না, ভারতের বড়লাট লর্ড রিপনের শাসনকালে উল্লেখযোগ্য উদারনৈতিক সংস্কারগুলির মধ্যে অন্যতম হলো ইলবার্ট বিল প্রণয়ন। বিচারের ক্ষেত্রে ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে বৈষম্য দূর করে সমমর্যাদা ও ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে লর্ড রিপনের আইন সচিব কোটনি ইলবার্ট এই বিলের খসড়া প্রস্তুত করেন। ইলবার্ট বিলকে কেন্দ্র করে ইউরোপীয়রা প্রবল আন্দোলন শুরু করলে ভারত সভা এই বিলের সমর্থনে প্রতি আন্দোলন গড়ে তোলে। ভারতের জাতীয়তাবাদ জাগরণে ইলবার্ট বিলের কী ভূমিকা ছিল না, ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতের জাতীয়তাবোধ জাগরণে এর ভূমিকা ছিল কিন্তু তাৎপর্যপূর্ণ। 2 নম্বর দেখো, সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি না, ইলবার্ট বিল আন্দোলন থেকে ভারতবাসী উপলব্ধি করে যে একমাত্র সংঘবদ্ধ আন্দোলনই ব্রিটিশ সরকারের নীতি ও কার্যাবলীকে প্রভাবিত করতে পারে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের একমাত্র উপায় হলো সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন। 2 নম্বর দেখো না, জাতি বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ। ইংরেজরা যে ভারতীয়দের সমমর্যাদা দিতে রাজি নয় তা আবার প্রকাশিত হয়। এর ফলে ইংরেজ ও ভারতীয়দের মধ্যে কিন্তু জাতি বিদ্বেষ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল। 9 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও আগে ছিল। চার্লস উইলকিন্স কে ছিলেন না, চার্লস উইলকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে যোগদান করেছিলেন। বাংলা মুভেবল টাইপ বা রিচল হরফের আবিষ্কর্তা হিসেবে চার্লস উইলকিন্সের নাম কিন্তু সুপ্রতিষ্ঠিত। চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের কিন্তু জনক বলা হয়। 10 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন, এই কোশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে, 1921 খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। উদ্দেশ্য কিনা প্রাচীন ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় করার জন্য রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। এক্ষেত্রে তিনি চেয়েছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে বিশ্বভারতী গড়ে উঠুক। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিণত রূপ হলো কিন্তু বিশ্বভারতীর প্রতিষ্ঠা। আর একটা কথা, যারা এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি জানতে চাও যে হিস্ট্রি থেকে কোন কোন জায়গাগুলো পড়বে, এরকম ভিডিও যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এর পরবর্তীতে যে সমস্ত হিস্ট্রি থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি আপলোড করে দেবো। আর যারা জিওগ্রাফিও পেতে চাও তারা বলবে, অবশ্যই আমি কিন্তু তোমাদের হেল্প করতে রাজি আছি, তোমরা যদি ঠিকঠাকভাবে পড়তে থাকো। 11 নম্বর কোশ্চেন বলছে দেখো, চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কী, এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন না। অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের চৌরি চৌরা পুলিশ থানায় সহিংস ঘটনা ঘটার ফলে
গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কি? না 1 নম্বর, দেশবাসী অহিংস সত্যাগ্রহ আন্দোলনের অনুসারী নয়, এই ঘটনায় প্রমাণিত হয়। 2 নম্বর কি? 2 নম্বর একটু দেখবে না, ইংরেজ সরকারের পুলিশের দমনপীড়ন জনতা আর মেনে নিতে রাজি ছিল না, বরং তাদের মধ্যে সাহস, বীরত্ব, কারাদণ্ড ও নির্যাতন সহ্য করার মানসিকতা দেখা যায়। 3 নম্বর কি? না এই ঘটনা অসহযোগ 3 নম্বর দেখো, এই ঘটনা অসহযোগ আন্দোলনের অবসান ঘটায়। 4 নম্বর কি? না গান্ধীর নির্দেশে আন্দোলনের হঠাৎ সমাপ্তি কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। 5 নম্বর দেখো, না স্বরাজ দল গঠিত হয়। 12 নম্বর কোশ্চেন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মূল লক্ষ্য কী ছিল? ভূমিকা দেখো, ভারতে বামপন্থীরা শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির জন্য ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি গঠন করেন। এস এ ডাঙ্গে, মজফর আহমেদ, পিসি যোশী এবং মোহন সিং জোশের নেতৃত্বে, এটা যোশী হবে, কারেকশন করুন, মোহন সিং জোশীর নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এদের এই পার্টির মূল লক্ষ্য কী ছিল? না 1 নম্বর লক্ষ্য হচ্ছে সুসংগঠিত আন্দোলন পরিচালনা, শ্রেণী সংগ্রাম, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা লোপ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সংবাদপত্র বা স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার দান প্রভৃতি দাবি দেওয়া তুলে এই সংগঠন কিন্তু শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন পরিচালনা করতে সক্ষম হয়। 2 নম্বর কিনা পত্রপত্রিকার মাধ্যমে প্রচার, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বিভিন্ন আঞ্চলিক পত্রপত্রিকার মাধ্যমে শ্রমজীবীদের মধ্যে প্রচার চালায়। এই সংগঠনের বাংলা শাখার মুখপত্র কিন্তু লাঙ্গল, গণবাণী, মাদ্রাজ শাখার মুখপত্র ছিল কিন্তু ওয়ার্কার্স প্রভৃতি কৃষক ও শ্রমিকদের মধ্যে বামপন্থী ভাবধারা ঐক্যবদ্ধ জাগরণে সাহায্য করে। 13 নম্বর কোশ্চেনটা দেখবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত? এই কোশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর উদ্দেশ্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। 2 নম্বর কিনা স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রসার ঘটানো এবং বিদেশি দ্রব্য কিন্তু বয়কট করা। 14 নম্বর কোশ্চেন কি বলছে? দলিত কাদের বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু রিপিট হচ্ছে, আর এই কোশ্চেনটাও অনেকগুলো সেটে আছে। অর্থ কি? না দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। দলিত কি? না সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে রাখা বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলিভুক্ত জাতিকে বোঝায়। 15 নম্বর কোশ্চেন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? এই কোশ্চেনটাও রিপিট হচ্ছে, বারবার কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে, তাই এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 22 নম্বর, তোমাদের ইতিহাস থেকে 2 নম্বরের মোট থাকছে 22 নম্বর, 11টা কোশ্চেন 22 নম্বর, তাই কিন্তু এইটার উপর কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। দ্বার কমিশন বা দর কমিশন কি? না ভারতের ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্য তা অনুসন্ধানের জন্য 1948 খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করে। বিচারপতি এস.কে দর এই কমিশনের নেতৃত্ব দেন, তাই একে দর কমিশন বা দ্বার কমিশন বলা হয়। দর কমিশনের গুরুত্ব কী ছিল? না 1 নম্বর হচ্ছে দর কমিশন তার রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের প্রস্তাবের বিরোধিতা করে বলে যে এর ফলে জাতীয় ঐক্য বিনষ্ট হতে পারে, এমনকি প্রশাসনিক দিক থেকেও তা সুবিধাজনক। 2 নম্বর কিনা এই কমিশনের রিপোর্ট অনুসারে গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে সংবিধানে রাজ্য পুনর্গঠনের ভাষাগত সূত্র রাখা হবে না। 16 নম্বর কোশ্চেন, এটাও রিপিট হচ্ছে, পত্তি শ্রীরামালু কে ছিলেন? পত্তি শ্রীরামালু কে ছিলেন? অ্যান্সার দেখো না, অন্ধ্রপ্রদেশ অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আন্দোলন করে বিখ্যাত হয়েছেন পাত্তি শ্রীরামালু। স্মরণীয় হওয়ার কারণ কি? না 1952 খ্রিস্টাব্দে 19 অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়। এর ফলস্বরূপ ভারত সরকার 18 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পাত্তি শ্রীরামালু অমরজীবী কিন্তু উপাধি পান, মানে অমরজীবী উপাধি পান।
এই ছিল তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এইরকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই সেক্টর দেখবে অনেক কোশ্চেনই কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই সঠিকভাবে। তাই এরকম কোশ্চেনগুলো পেতে তোমাদেরই উপকারে আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং মন দিয়ে ভালো করে পড়ো। যাদের খারাপ রেজাল্ট হয়েছে কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। 1 মাস ভালো করে পড়ো, ফাইনাল এক্সাম এখনও বাকি আছে। 1 মাস ঠিকঠাক পড়লেই কিন্তু ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করবে। আর এর পরের ভিডিওটা কিন্তু আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো।